এই হচ্ছে ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরের গেট। এটা নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি বাতকুল্লায় আছি। তো বাতকুল্লার কাছেই একটা বিখ্যাত কালীবাড়ি, সেটা হচ্ছে ঘণ্টেশ্বরী কালীবাড়ি, সেখানে যাচ্ছি। তো টোটো করে যাচ্ছি, কিভাবে যেতে হবে টোটো দাদার নম্বর সব আমি দিয়ে দেবো। এই হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো বাতকুল্লা স্টেশন থেকে আপনাদের যেতে হবে, কিভাবে আসবেন এখানে পরেগুলো সব বলে দেবো। বাতকুল্লা ছেড়ে ট্রেনটা তার গন্তব্য কৃষ্ণনগরে চলে গেল। আমার পিসির বাড়ি থেকে আমি আর পিসি যাচ্ছি। প্রথমে যাচ্ছি ঘণ্টেশ্বরী কালীবাড়ি, তারপরে আরও অন্যগুলো দেখাবো। তো পরপর কীভাবে ঘুরছি সেটা আপনাদের দেখাচ্ছি। গ্রামের রাস্তা দেখুন, দেখতে খুব ভালো লাগছে। বাতকুল্লায় আসার জন্য আপনাদের শিয়ালদা কৃষ্ণনগর বা শিয়ালদা লালগোলা লোকালে আসা যাবে, আসতে পারবেন আপনারা। কলা বাগান, আম বাগান, নানা রকম সবজির বাগান বা ফলের বাগান দেখতে পাবেন। এগুলো কিন্তু ব্যক্তিগত যে জমি তার মধ্যে লাগানো এগুলো। এইভাবে দেখতে দেখতে যাচ্ছি, ভালো লাগে এই জায়গাগুলো। চলে এলাম ঘণ্টেশ্বরী কালীবাড়ি। দেখুন বটগাছের ঝুড়ি থেকে এই যে কাণ্ডগুলো কীরকমভাবে পড়েছে দেখুন। আর এই বটগাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখান থেকে ঝুড়ি থেকে যত গাছ বেরোবে কোনোটাই কিন্তু কাটা হবে না। চলে এলাম ঘণ্টেশ্বরী কালী মন্দিরে। দেখুন বটগাছটা, দেখুন কি বিশাল, কি অদ্ভুত ধরনের বটগাছটা, কত বড়। বিশাল এলাকা জুড়ে এই বটগাছ ছড়িয়ে আছে। আর অদ্ভুতভাবে রাস্তার ওপরে কিন্তু ডালগুলো এমনভাবে গেছে যাতে নিচ দিয়ে বা রাস্তার ওপর দিয়ে গাড়ি যেতে কোনো অসুবিধা না হয়। পাশে এটা শিব মন্দির, এটা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। দেখাচ্ছি আপনাদের এই শিব মন্দিরটাও। এগিয়ে যাচ্ছি, দেখুন কত ঘন্টা বাঁধা আছে, একবার লক্ষ্য রাখবেন। ছোট, মাঝারি, বড়, নানা রকম সাইজের ঘন্টা। এর থেকেই ঘণ্টেশ্বরী নাম। ঘন্টাগুলোর সাইজ দেখুন। এই লাল রঙের গ্রিল দিয়ে মন্দিরের এরিয়া ঘিরে দেওয়া রয়েছে। ঘণ্টেশ্বরী মন্দির, ঘণ্টেশ্বরী মা কালী। এখানে সব ধূপ ধুনো দিয়েছে, আমিও একটু ধূপ জ্বেলে দেবো। পিসি এদিকে একটু তাকাও। আমার পিসি একটু পুজো দিচ্ছেন ঘণ্টেশ্বরী মাকে। হ্যাঁ, এই হচ্ছে ঘণ্টেশ্বরী মা। আমি একটু ধূপ দেখিয়ে পুজো দিচ্ছি, পিসিও দিল। পিসি মিষ্টির প্যাকেট দিয়ে পুজো দিয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মানে মন্দির মতো করা নেই। এই গাছের তলাতেই এইভাবে মা রয়েছেন, যেখানে সবাই দিয়ে যাচ্ছে। আর খুব একটা ভিড় হয় না, নির্জন স্থান, শান্ত নিরিবিলি জায়গা, দেখতে ভালোই লাগবে। একবার এসে ঘুরে যেতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। বাতকুল্লা স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগরের ট্রেনগুলোই এখানে আসে, কৃষ্ণনগর, লালগোলা, যেগুলো লোকাল ট্রেন আর কি, সেই ট্রেনে এখানে আসতে পারবেন। এই হচ্ছে ঘণ্টেশ্বরী কালী মা। এখানে আরও ঠাকুর বসানো রয়েছে। শিবলিঙ্গ ছাড়াও অনেক ঠাকুরের ফটো রয়েছে এখানে। দেখুন অনেকে কিন্তু ঘণ্টা ছাড়াও ঢিলও বেঁধে গেছে মানত পূরণের জন্য। দেখুন কত ঠাকুরের ফটো রয়েছে এখানে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে মন্দির অঞ্চল এলাকাটা বোঝাতে গ্রিল দিয়ে চারিদিকে একটা বাউন্ডারি
করে দেওয়া হয়েছে, আর গেটও রয়েছে। এ দেখুন কত ঘন্টা রয়েছে এখানে, দেখুন। মা খুবই জাগ্রত, সেই জন্যই এত ঘন্টা এখানে রয়েছে। আর এমনিতে ভিড় হয় বলতে শনি মঙ্গলবার যেরকম কালী মন্দিরে ভিড় হয় সেই ভিড়টা হয়, এছাড়া কিন্তু শিবরাত্রি, কালী পুজো সবসময় ভিড়টা থাকে। সাধারণ সময়ে অতটা ভিড় দেখা যায় না। শিবরাত্রির দিন এখানে খুবই ভিড় হবে। আজকে আমি শিবরাত্রির কিছুদিন আগেই 2026 সালে এখানে এলাম। একটা গ্রাম্য পরিবেশে চারিদিকে দেখুন বটগাছ, চারিদিকেই বিস্তার হয়েছে একই বট, কত বটগাছ। বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর ঠাকুরের স্থানটা, হ্যাঁ খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। বেরিয়ে যাচ্ছি, এবার শিব মন্দিরটা একটু দেখবো। এই হচ্ছে ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরের গেট। এটা চারিদিকটা একবার দেখুন, সাইডটা আমি দেখাচ্ছি। ওইখানেও আবার দেখুন একই বটগাছের ঝুড়ি থেকে সব তৈরি হয়েছে। এই জায়গাটার নাম তাহেরপুরের বারাসাত। তাহেরপুর, তার মধ্যে জায়গাটার নাম বারাসাত। চারিদিকটা একবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জায়গাটা। জায়গাটা ঝাঁটিয়ে পরিষ্কার করছে, সেই ঝাঁটানোর আওয়াজটা সমানে পাওয়া যাচ্ছে। আর এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, জায়গাটা ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না। দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আমরা কিভাবে এলাম, একটা টোটো বুক করে নিয়েছি। যে টোটো আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, তো টোটোতে আমরা বাতকুল্লা স্টেশনে নেমে আমরা বলেছিলাম এরকম ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরে যাব, তো সেখান থেকে আমাদের এনেছে আর কি। বটগাছ একদম মাটিতে প্রায় স্পর্শ করেছে, কত দূর অবধি, যত দূর যাচ্ছে তত দূরই সেখান থেকেই আবার হয়ে যাচ্ছে। যেহেতু গাছের তলায় মা রয়েছেন, অনেক ঠাকুর রয়েছে, সেই জন্য একে কিন্তু একদমই কাটা হয় না। আমি উপরে উঠছি, পিসি উঠছে না। আর এইগুলো পরিষ্কার রাখা খুব মুশকিল, কারণ সব সময় গাছের পাতা পড়ছে, কত ঝাঁটাবেন, বিশাল এলাকা। এবার ঢুকবো। আর এই যে গাছের ডালগুলো যে গেছে, বড় বড় কাণ্ড, সেখানে কিন্তু রাস্তাতে কোনো রকম ক্ষতি হচ্ছে না। এই যে শিব মন্দির, উপরে মা কালী থাকলে শিব মন্দির তো থাকবেই একটা। শিব মন্দিরের ভেতরটা ভালো করে দেখাচ্ছি। পুজো হয়ে গেছে সকালেই, বোঝা যাচ্ছে, ফুল বেলপাতা সব দেয়া আছে। দেখুন একসাথে কতগুলো শিবলিঙ্গ রয়েছে, স্নান জল রয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালো লাগছে এটা দেখতে, এখান থেকে মানে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এবার আমরা অন্য জায়গায় যাব। শিব মন্দিরটা দেখুন, চারিদিকটা শিব মন্দির উপর থেকে দেখাচ্ছি, ভালো লাগছে দেখতে। এই জায়গাটার নাম তাহেরপুরের বারাসাত। শিব মন্দিরটাও খুব সুন্দর। এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি। দেখুন গাছের ডালগুলো এর তলা দিয়েই কিন্তু গাড়ি টাড়ি যাচ্ছে, রাস্তার ওপরে কিছু পড়েনি। অঞ্জনা নদী, হ্যাঁ অঞ্জনা নদী, এটা একদম পানাতে ভর্তি। আমরা এখন যাচ্ছি চন্দনদহ গ্রামের পাশ দিয়ে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পোড়া মন্দির খানাগঞ্জের বায়। সেই অঞ্জনা নদী ধরে চন্দনী গা এখন চন্দনদহ নাম হয়েছে, সেই গায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। ওই মন্দিরটা না তো এখন ভালো করেছে।
তাও হতে পারে। ঠিকঠাকটা দেখতে হবে, এরা সব বলতে পারে। কাউকে জিজ্ঞেস করে লোক পাচ্ছি না, লোক পাওয়া যাচ্ছে না তো কাউকে জিজ্ঞেস করার মতো। ওই টুকরো আমরা কিন্তু আপ্রাণভাবে সেই পোড়া মন্দিরখানা খুঁজে চলেছি। আমাদের টোটো দাদা, টোটো চালক যিনি, মানব সাহা নাম, আর তার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো পিসির খুবই পরিচিত এই টোটো চালক দাদা। তো মানবদা আমাদের নিয়ে আসছেন এই রাস্তা দিয়ে। মানবদা প্রায় সময় যাতায়াত করেন আর কি। তো এখানে ওরকম কিছু আছে বলে তার জানা নেই, কিন্তু আমরা লোককে পেলে পারেই জিজ্ঞেস করে দেখব। আন্দাজে একটু যাচ্ছি। দাদা বলছেন গ্রামটা কিন্তু এখানে শেষ হয়ে আসছে। আমি এসেছি এখন নদিয়া জেলার এই অঞ্জনা নদীর তীরে আর কি। তো অঞ্জনা নদী ওদিকেই যাচ্ছে, আমার পেছন দিকে অঞ্জনা নদী, আর সামনের দিকে যে রবীন্দ্রনাথের কবিতা অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায়। তো এইটা সেই পোড়া মন্দিরের জায়গাটা একটু উঁচু বেদি মতো আছে, দেখুন এইখানে মন্দিরটা ছিল। তো আমি দেখছি কতটা যাওয়া যায়। বলছে মন্দিরটা ছিল, ভেঙে চুরে গেছে। এই দেখুন এখান থেকে কিন্তু উঁচু জায়গাটা, এইখানে মন্দিরটা ছিল। এই হচ্ছে মন্দিরের জায়গা, এই সেই জায়গা পোড়া মন্দিরখানা গঞ্জের বায়। এইটা দেখতেই পাচ্ছেন, আমার গাড়ি দাঁড়ানো আছে ওখানে, আর সাইড দিয়ে যাচ্ছে অঞ্জনা নদী। এইটা সেই জায়গা। অবশেষে জায়গাটা খুঁজে পেয়ে মানে আহ্লাদিত, আনন্দিত, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। অত বছরের পুরনো জিনিস আবিষ্কার করতে পেরেছি। পাশে এই যে রাজারা থাকে, পাশে এই পাশেই বাড়ি রয়েছে, এরাই বলল এই যে এই জায়গাটাই হচ্ছে সেই পোড়া মন্দিরখানা, উঁচু হয়ে আছে ঢিবি, এখন ঢিবিটাই অবশিষ্ট। এইদিকে ঢিবিটা পোড়া মন্দিরের জায়গা, আর এইদিকে হচ্ছে অঞ্জনা নদী। এই দেখুন আমি দেখাচ্ছি অঞ্জনা নদী। এখন কিন্তু চন্দনী গায়ের নাম আর নেই, ভেতরে নাকি আছে চন্দনী গা নাম, আর এই সামনাসামনি এগুলো কিন্তু চন্দন দহ নাম হয়েছে। দেখুন অঞ্জনা নদী, পাশ দিয়ে গেছে অঞ্জনা নদী, অঞ্জনা নদীর বাঁ দিকেই এই ঢিবিটা রয়েছে। এখন এই সংস্কার করা হয় না, তো পরিবেশবিদরা বলেছে অঞ্জনা নদীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। তো জায়গায় জায়গায় এখন কাজ চলছে, দেখা যাক কি হয়। আর এইটা এদিকে। এবার আমরা এখান থেকে ফিরছি, যাচ্ছি আর একটা জায়গায়। তো দুটো জায়গা দেখা হলো। 11টায় বেরিয়েছি, সকাল 11টায় বেরিয়েছি। এবার দেখুন কতক্ষণ লাগে। আর একটা জায়গা, লাস্ট জায়গা যাচ্ছি এবেলার জন্য। আপনাদের দেখাচ্ছি যে কাঠের উনুনে জ্বালানি, গ্রামের দিকে পাটকাঠিতে গোবর লাগিয়ে তারপর শুকোতে দেওয়া হয়েছে। দেখুন এই জায়গাগুলো ভালো করে দেখাচ্ছি। যারা ধরুন শহরে থাকেন বরাবর, ছোটোর থেকেই জানেন না, তো এই তাদের জন্য আমি এইগুলো দেখাচ্ছি। দেখুন এগুলো জ্বালানি, এই যে শুকোতে দিয়েছে সব, এক একটা লাঠি ধরে ঢুকিয়ে দেওয়া হবে উনুনের মধ্যে, ভালো জাল হয় এগুলো। এবার আমরা যাচ্ছি অঞ্জনা নদীর ধারেই 17 হাত কালী দেখতে। এটা সম্বন্ধে আগেই আপনাদের বলে দিই, এটা আমরা দাদুর বাড়ি থেকে দেখতে যেতাম। পৌষ মাসে এটার পুজো হয় এই কালীর, এবং 17 হাত এই উচ্চতা। যে চন্দনদহ স্কুল, বেসিক স্কুল, জুনিয়র বেসিক স্কুল, দেখুন লেখা আছে চন্দনদহ কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল। তার মানে এটা চন্দনী গাঁটা কনভার্টেড হয়েছে চন্দনদহতে। এত উঁচু ঠাকুর, দুটো খেজুর গাছ দিয়ে দুটো পা বানাতে হতো। আর অঞ্জনা নদীর তীরে যেহেতু, তাই অঞ্জনা নদীতেই পাইপ লাগিয়ে ঠাকুরকে গলিয়ে দেওয়া হতো, কারণ ওটাই সুবিধা ছিল। এবার যাচ্ছি আমরা 17 হাত কালী দেখতে। যে কালী দেখতে যাচ্ছি যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে পাটুলি। এটা চলুন এবার দেখা যাক। পাটুলি গ্রামে আমরা অনেকক্ষণ ঢুকে গেছি। এবার এই ভেতরের রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। দেখুন দুপারে কিন্তু একদিকে পাঁচিল, একদিকে উঁচু করা রয়েছে, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এবার একদম চলে যাচ্ছি সোজাসুজি অঞ্জনা নদীর ধারে।
এদিকে অনেক জলাভূমি রয়েছে আর কি। চলে এসেছি, দেখুন শুরু হয়ে গেছে অঞ্জনা নদীর পার। খুব ভালো লাগে এই জায়গাগুলো দেখতে, ভীষণই ভালো লাগে। এই যে 17 হাত কালীবাড়ি চলে এলাম। এই হচ্ছে 17 হাত কালী। আগে দেখুন একটা জিনিস দেখুন, পাটা ভাঁজ করা আছে, কিন্তু আমরা ছোটোবেলায় যখন দেখতাম তখন কিন্তু দুটো পা সোজাসুজি দাঁড় করিয়ে দেওয়া হতো এইভাবে, দুটো খেজুর গাছ দিয়ে। খেজুর গাছের চারিদিকে খড় বেঁধে দেওয়া হতো, তার উপরে মাটি দিয়ে এই ঠাকুর তৈরি হতো। আর কোনো মন্দির ছিল না। 17 হাত কালী পুজো হতো পৌষ মাসে, তো একদম অঞ্জনা নদীতেই বিসর্জন দেওয়া হতো। পাথরটা আমি দিয়েছিলাম পৈত্রী সোমনাথ আর পৈত্র দেখেছিস? দেখেছিস? হ্যাঁ দেখেছি, আমি পড়লাম তো। এই দেখুন ভেতরে ঢুকেছি, যেটা দেখছেন এই পাটা, পিছনের পাটা কিন্তু একটা খেজুর গাছ ঢুকিয়ে দেওয়া হয়। খেজুর গাছের উপরে খড় দিয়ে, ওই দেখুন ওখানে খড় দেখাও যাচ্ছে এই জায়গাটা। হ্যাঁ এখানে খড় দেখাও যাচ্ছে, খড় দিয়ে তার উপরে মাটি দেওয়া হয়। আর এইভাবে একটা, এখন যেটা কংক্রিটের পিলার, তখন একটা তাল গাছ মতো দিয়ে মানে ঠেস দেওয়া হতো সাপোর্ট। এই সেই নদী। হ্যাঁ এই দেখুন এই সেই নদী, অঞ্জনা নদী। এইভাবে বাতকুল্লা, তাহিরপুর এসবের পাশ দিয়ে বয়ে গেছে। দেখিয়ে এলাম চন্দনী গায়ে, ওখানে যা অঞ্জনা নদীর অবস্থা। এখানেও দেখুন পরিবেশবিদরা বলেছে এগুলো পরিষ্কার করতে, পূর্বের অবস্থা ফিরিয়ে দিতে। আমরা ছোটোবেলা থেকে দেখছি টলটলে জল, একদম খুব গভীর ছিল সেই নদী। এই দেখুন ওইভাবে বেঁকে গেছে ওদিকে। আমরা এখন বাতকুল্লায় চলে এসেছি, এটা পাটুলি গ্রাম। পাটুলি গ্রামে এই মন্দির রয়েছে, 17 হাত কালী মন্দির। আপনাকে আমি সব বলে দেবো আপনাদের, যে কিভাবে আসবেন, কার সাথে আসবেন, আমি ডিটেলস দিয়ে দেবো। মানে এক টোটোতেই আপনারা, যেটা গেলাম প্রথমে ঘণ্টা কালী মন্দির বা ঘণ্টেশ্বরী কালী মন্দির, ওটা হচ্ছে তাহিরপুরের একটা বারাসাত আছে, তাহিরপুরের বারাসাত ওই মন্দির। তারপরে গেলাম তাহিরপুরে চন্দনী গায়ে, তাহিরপুর একটা স্টেশন আছে বাতকুল্লার আগে। তাহিরপুরে গেলাম চন্দনী গায়ে, তারপরে এলাম বাতকুল্লাতেই আবার পাটুলি গায়ে। আমার পিসি এখানেই থাকে, পিসির বাড়ি থেকে আমি আর পিসি দুজনে মিলে ঘুরছি, পরিচয় করে দেবো। আচ্ছা, এই দাদা আমাদেরকে এনেছেন টোটো করে, তো এই দাদা সব কিছু চেনেন আর কি। তো আমরা যে 3টে জায়গায় ঘুরলাম, সেটা প্রথমে আমরা গেলাম তাহিরপুরের বারাসাত মন্দির, তারপরে গেলাম আমরা চন্দনী গায়ে পোড়া মন্দির দেখতে, আর লাস্টে এসেছি পাটুলিতে এই 17 হাত কালী দেখতে। তো এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। আপনারা যদি বাতকুল্লায় আসেন, এসে কিন্তু এই 3টেকে একসাথে দেখতে পারেন এই দাদার মাধ্যমে। দাদার সাথে যোগাযোগ করিয়ে দেবো ফোনের মাধ্যমে। আমার নাম যদি কেউ বলেন, আমার নাম মিতালি নাগ, আর আমার চ্যানেল আসান কুক ট্যুর, আর আরেকটা আছে উড়ান মিতালির। এই দুটো চ্যানেল থেকেই যদি আপনারা দাদার সাথে যোগাযোগ করেন, দাদা 3টেই ঘুরিয়ে দেবেন একটা প্যাকেজ মতো করে, আবার বাতকুল্লা স্টেশনেই তাদের তুলে দেবেন। আপনারা কথা বলে নেবেন দাদার সাথে, ঠিক আছে? আজকের মতো এখানে রাখছি, পরে আবার কথা হবে।
এটা ঘুরতে আমাদের 1.5 ঘন্টা লেগে গেল, বিকালে আবার বেরোবো দাদার সাথে।